উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প শুভযোগ। পাঠ সৌরভ হাওলাদার। কলিকাতার সর্বপ্রধান থিয়েটার দুইটির মধ্যে প্রবল প্রতিযোগিতা চলিতেছিল। সপ্তাহের মধ্যে 3 দিনই অভিনয়কালে দুইটি থিয়েটারেই এমনভাবে ভরিয়া যাইত যে কোনটির লোকসংখ্যা বেশি এবং কোনটির কম তাহা গণনা না করিয়া বলা কঠিন হইত। এই দুই থিয়েটারের দুই দল পক্ষপাতী দর্শকও ছিল। তাহারা নিজ নিজ বচন ও বচসার দ্বারা উভয় থিয়েটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জাগাইয়া রাখিত এবং বাড়াইয়া তুলিত। রুবি থিয়েটারের পক্ষপাতী দল বলিত, বাংলাদেশের থিয়েটারের সমগ্র ইতিহাসে সুরমার মতো গায়িকা ও অভিনেত্রী এ পর্যন্ত দেখা যায় নাই। এবং তদুত্তরে বিনা থিয়েটারের ভক্তগণ বলিত, অভিনয় কৌশলে পরেশ মিত্রের সহিত সুরমার তুলনাই চলিতে পারে না। পরেশ মিত্র এত বড় অভিনেতা। ইহা লইয়া পথে ঘাটে পার্কে ক্লাবে এমনকি সংবাদপত্রে পর্যন্ত তুমুল দ্বন্দ্ব চলিত। কিন্তু তদ্বারা এই দুইজন অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে কে বড় কে ছোট তাহার মীমাংসা একদিনও হইত না। তবে এ কথায় মতভেদ ছিল না যে অভিনয় পটুত্বে ইহারা দুইজনই অনন্য সাধারণ এবং ইহাদের দুইজনের জন্যই দুইটি থিয়েটারের এত প্রসার ও প্রতিপত্তি। ফণী যেমন একাগ্র সতর্কতার সহিত মনি রক্ষা করিয়া চলে, এই দুই থিয়েটারের স্বত্বাধিকারী ঠিক তেমনই সাবধানতার সহিত এই দুইজন অভিনয়কারীকে রক্ষা করিয়া চলিতেন। ইহারা না চাহিয়াই যে বেতন মাসে মাসে পাইত, অপর অভিনেত্রীগণ পীড়াপিড়ি করিয়াও তাহার 1/4 পাইত না। কিন্তু ক্রমশ সুরমার খ্যাতি বেশি ছড়াইয়া পড়িতে লাগিল। সে তো কেবল একজন সুদক্ষা অভিনেত্রী নহে, সে অদ্বিতীয়া গায়িকা। তাহার কণ্ঠ নিঃসৃত স্বরলহরী পর্দায় পর্দায় উঠিয়া যখন রুবি রঙ্গমঞ্চের প্রশস্ত কক্ষ ব্যাপ্ত করিয়া ফেলিত, তখন আত্মবিস্মৃত শ্রোতৃবর্গ গভীর বিস্ময়ে নির্বাক নিস্পন্দ হইয়া বসিয়া থাকিত। প্রতি গীতই উচ্ছ্বসিত প্রার্থনার অনুরোধে সুরমাকে 2 বার গাইতে হইত। গীতকারী গমক মূর্ছনা ও মীর লইয়া সে সুরের আতশবাজি খেলিত। লোকে বলিত, সুরমা বঙ্গদেশের সুকণ্ঠ পাপিয়া। ইহা তো গেল অভিনয় ও গানের কথা। কিন্তু শুধু এই দুই বিষয়েই তাহার মোহিনী শক্তি নিবদ্ধ ছিল না। চিত্ত জয় করিবার তৃতীয় অস্ত্র ছিল তাহার অমলিন সৌন্দর্য। সে যখন তাহার স্নিগ্ধ রূপ শিখাটি জ্বালাইয়া প্রথম রঙ্গমঞ্চের উপর আসিয়া দাঁড়াইত, তখন স্তুতি রবে রঙ্গমঞ্চ ও পুষ্পে পুষ্পে তাহার পদতল ভরিয়া উঠিত। সে এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইয়া শান্ত নতমস্তকে অভিবাদন করিয়া অভিনয় আরম্ভ করিত। তাহার নয়নে বিলোল কটাক্ষ খেলিত না, ওষ্ঠাধারে লঘু চপল হাস্য ভাসিত না, দৃষ্টি তাহার কোনো দর্শকের উপরেই নিবদ্ধ হইত না। অথচ প্রত্যেকে এমনভাবে আকৃষ্ট হইত যেন সে শুধু তাহাকেই আকর্ষণ করিতেছে। সেই সকল দর্শক আবার যেদিন বিনা থিয়েটারে অভিনয় দেখিতে উপস্থিত হইত, পরেশ মিত্রের অভিনয় দেখিয়া বিস্ময়ে এবং পুলকে নিমজ্জিত হইয়া যাইত। সহজ সুন্দর শান্ত অভিনয়, লম্ফ নাই, ঝম্ফ নাই, চিৎকার নাই, অথচ প্রতি বাক্যে দেহ কণ্টকিত হইয়া ওঠে, প্রতি ভঙ্গিতে অর্থ উছলিয়া পড়ে। দুরাগত সিন্ধু কল্লোলের মতো গভীর মিষ্ট কণ্ঠস্বর, আকাশের মতো স্বচ্ছ দৃষ্টির মধ্যে রসনানুগ ইঙ্গিত এবং দীর্ঘ সুগঠিত গৌরবর্ণ দেহের স্বচ্ছন্দ সুন্দর গতি, সুখ দুঃখ পাপ পুণ্য হাস্য রোদন, এই ভাবের বাজিকর নিমেষের মধ্যে অবলীলাক্রমে ফুটাইয়া তোলে। শহরের পূর্বাঞ্চলে একটি ক্ষুদ্র গৃহ ভাড়া লইয়া পরেশ বাস করিত। আত্মীয় পরিজন কেহ ছিল না। থাকিলেও কলিকাতার বাসায় কাহাকেও কখনো দেখা যাইত না। থাকিবার মধ্যে ছিল একমাত্র ভৃত্য যদু। কাপড় কাচা, বাসন মাজা হইতে আরম্ভ করিয়া অন্নপাক পর্যন্ত সংসারের সকল কাজ সে একাই করিত। সংসারই বা কোথায়, আর তাহার কাজই বা কি? 2 ঘণ্টা প্রাতে এবং 2 ঘণ্টা সন্ধ্যায় কাজ করিয়া যদুর আর কিছু করিবার থাকিত না।
তথাপি মাঝে মাঝে সে মাথা চুলকাইতে চুলকাইতে কুঞ্চিত স্মিত মুখে বলিত, বাবু, আর একজন লোক নইলে তো আর চলে না। পরেশ হাসিয়া বলিত, কেন রে, এত কি কাজ বেড়ে গেল যে আর একজন লোক নইলে চলছে না? ভূমিতলে দৃষ্টি নিবদ্ধ করিয়া যদু বলিত, কাজ না বাড়ুক, বয়স তো বাড়ছে বাবু। ঘর সংসারের কাজ, আবার রান্না বাড়ার কাজ, দুই একজনকে দিয়ে কি করে হয় বলো? না যদি হয় তো একজন রসইয়ার সন্ধান দেখ। হোটেলে খাওয়া তো আমার দ্বারা হবে না যদু। সেবার 15 দিন হোটেলে খেয়ে 2 মাস অরুচি সারতে লেগেছিল। নতদৃষ্টি একবারে কড়িকাঠের উপরে তুলিয়া যদু কহিত, আমি কি বামুন চাকরের কথা বলছি বাবু? আমি বলছি, যা হয় বিয়ে থাওয়া করো। বৌমা একদিক সামলাক, আমি আরেক দিক সামলাই। আপনি তো দিবে রাত্রির বাইরে বাইরে কাটান। শূন্য ঘরে একা একা বড় উদাস লাগে বাবু, বলিয়া যদু সহসংকোচে নিঃশব্দে হাসিতে থাকিত। পরেশ হাসি মুখে বলিত, আমি বিয়ে করলে তোর উদাস মন সারবে কেন রে? তার চেয়ে তুই একটা বিয়ে কর, দুজনে এখানে থাকবি, আমি খরচ দেব। শুনিয়া যদু পুনরায় মাথা চুলকাইতে আরম্ভ করিত। বলিত, আমার 3 কুলে কেউ নেই, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমার আবার বিয়ে। আপনি ছেলে মানুষ, আপনি করো। পরেশ মনে মনে বলিত, 3 কুলে আমারই কেউ আছে কি না? মুখে বলিত, আচ্ছা সে দেখা যাবে, এখন আর বকাস নে, পালা। যদু মাথা চুলকাইতে চুলকাইতে নিঃশব্দে হাসিতে হাসিতে প্রস্থান করিত। ঠিক এই না হোক এইরূপ কথোপকথন প্রভু ভৃত্যে মাঝে মাঝে প্রায়ই হইত। প্রাতঃকালে রাস্তার ধারের ঘরে বসিয়া পরেশ নতুন নাটকের সর্বপ্রধান পুরুষ ভূমিকাটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিল। নাটকটি সুলিখিত। পরেশ দেখিতেছিল তাহার ভূমিকায় এমন অনেক স্থান আছে যেখানে সে অবলীলাক্রমে দর্শক মণ্ডলীকে দুঃখে, হর্ষে, ঘৃণায়, বিস্ময়ে আলোড়িত করিয়া দিতে পারিবে। অভিনয় যাহাতে সফল ও সুন্দর হয় তদ্বিষয়ে নাট্যকার স্বয়ং পরেশের হাত ধরিয়া স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছেন। নিজ ভূমিকার জন্য পরেশ ভাবিতেছিল না, সে ভাবিতেছিল চারুশীলার জন্য, যাহাকে প্রধান স্ত্রী ভূমিকায় অভিনয় করিতে হইবে। গ্রামাফোনের মতো যে গান গায় ও কথা কয়, এবং পুতুল নাচের পুতুলের মতো যে ওঠে বসে নড়ে চড়ে, তাহাকে লইয়া অভিনয় করার মতো বিড়ম্বনা আর নেই। কি করিয়া চারুশীলাকে একটু গড়িয়া পিটিয়া চলনসই করিয়া লইবে, পরেশ তাহাই মনে মনে ভাবিতেছিল। এমন সময় রাস্তায় জানালার ধারে কে ডাকিল, পরেশ, বাড়ি আছো? আছি বলিয়া তাড়াতাড়ি ঘরের দ্বার খুলিয়া পরেশ বিস্মিত হইয়া গেল। দেখিল তাহার সহপাঠী যোগেন্দ্র পথে দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতেছে। বিস্ময়ে ক্ষণকাল নির্বাক থাকিয়া পরেশ কহিল, আমি যে এখানে থাকি তা কি করে আবিষ্কার করলে যোগেন? যোগেন্দ্র সহাস্যে কহিল, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে অনেক আশ্চর্য জিনিস আবিষ্কার হয়ে গিয়েছে, অতএব এর জন্য অত বিস্মিত হয়েও না। এখন ডেকে বসাবে না ফিরে যাব বলো? পরেশ হাসিয়া কহিল, এতখানি যে সন্ধান করে এসেছে তাকে ডেকে না বসালেও সে ঢুকে বসবে, কিন্তু তার দরকার নেই, তুমি 100 বার এসো। তবে একজন 500 টাকার ডেপুটিকে ডেকে বসানো একজন থিয়েটার অ্যাক্টরের পক্ষে ধৃষ্টতা কিনা তাই ভাবছি। যোগেন্দ্র কক্ষে প্রবেশ করিয়া কহিল, আমি হলফ করে বলতে পারি তা তুমি ভাবছ না, শুধু রহস্য করছো। 500 টাকার ডেপুটির প্রতি তোমার কোনো মোহ নেই, তা যে আমি জানি, তা তোমার ভালো করেই জানা আছে। 500 টাকার ডেপুটি হবার অধিকার আমার চেয়ে তোমার কম ছিল না, তা আমিও জানি, তুমিও জানো। একটা চেয়ার কোঁচার কাপড় দিয়া পরিষ্কার করিয়া যোগেন্দ্রর সম্মুখে স্থাপিত করিয়া পরেশ কহিল, হতে পারতাম আমি একটা মস্ত বড় বীর। সেসব কথা ছেড়ে দাও। মানুষ যার উপর দাঁড়িয়ে থাকে তার উপরই তার অধিকার, যার উপর দাঁড়াতেও পারে না তার উপর তার কোনো অধিকার নাই। সেসব কথা থাক,
এখন তোমার খবর বলো শুনি। কিছুক্ষণ দুই বন্ধুতে ঘর সংসারের কথাবার্তা কহিল। তাহার পর যোগেন্দ্র কহিল, আমি এসেছি তোমার থিয়েটার সম্বন্ধে দুই একটা কথা বলতে। পরেশ মৃদু হাসিয়া কহিল, পাপ পথ হইতে আমাকে টেনে তুলবে নাকি? যোগেন্দ্র কহিল, রক্ষে করো ভাই, অত শক্তি আমার নাই। আমাকেই কে টেনে তোলে তার ঠিক নেই, তা তোমাকে তুলব। তোমার জয় জয়কার হোক, কিন্তু তোমার থিয়েটারকে একটু টেনে তুলতে পারলে মন্দ হয় না। পরেশ ঈষৎ উৎসুক হইয়া প্রশ্ন করিল, কিরকম? তখন কিছু পূর্বে পরেশ যে তন্ত্রীটি লইয়া ধীরে ধীরে নাড়িতেছিল, তাহাতেই যোগেন্দ্র একেবারে প্রবলভাবে আঘাত দিয়া বসিল। বলিল, আমি 3 মাসের ছুটি নিয়ে এসেছি। এসে কয়েকদিনই থিয়েটার দেখে বেরিয়েছি। তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তুমি যে একজন স্টেজ অ্যাক্টর, সেজন্য আমার মনে কিছুমাত্র দুঃখ বা গ্লানি নেই। কিন্তু শুধু একজনকে নিয়ে তো প্লে হয় না ভাই। তোমার পরে আর যারা, নায়িকা থেকে আরম্ভ করে দাসদাসী পর্যন্ত সব এক ছাঁচে ঢালা। প্রত্যেক অভিনয়ে তোমার সঙ্গে চারুশীলা বলে যে মেয়েটিকে জুড়ে দেওয়া হয়, সে তো প্রত্যহ তোমাকে রীতিমতো খুন করে। হাতে ছুরি থাকে না বলে তোমার রক্ত পড়ে না, বলিয়া যোগেন্দ্র হাসিতে লাগিল। পরেশ কহিল, কি করব বলো, অভিনয়ই করা যায়, অভিনেত্রী করা যায় না তো। যোগেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, কেন করা যায় না? বিলেতে করে কি করে? পরেশ কহিল, কি করে তা জানি নে, কিন্তু এরা তো একেবারে কাঠের পুতুল, শেখালেও শেখে না, বোঝালেও বোঝে না। যোগেন্দ্র কহিল, কিন্তু আমাদের দেশেও ভালো অভিনেত্রী আছে পরেশ। রুবি থিয়েটারের সুরমা চমৎকার অভিনয় করে, সে তোমার সম্পূর্ণ উপযুক্ত। আমি তার অভিনয় দেখে, তার গান শুনে অবাক হয়ে গিয়েছি। তুমি তার অভিনয় দেখনি? পরেশ কহিল, শুনেছি সে একজন ভালো অভিনেত্রী, কিন্তু একদিনও তার অভিনয় দেখবার সুযোগ হয়ে ওঠেনি। যোগেন্দ্র স্বনির্বন্ধ কহিল, তাহলে দোহাই তোমার, একদিন দেখো, দেখলে তুমি উৎসাহ পাবে, বুঝবে যে তোমার সঙ্গে অভিনয় করতে পারে এমন অভিনেত্রীও বাংলা স্টেজে আছে। বাস্তবিক পরেশ, তুমি আর সুরমা যদি একসঙ্গে অভিনয় করো, তাহলে মণিকাঞ্চনের যোগ হয়। অর্ধঘণ্টা কাল এই বিষয়ে আলোচনা করিয়া যোগেন্দ্র উঠিয়া পড়িল। বলিল, আমার কথাটা একটু ভেবে দেখো, এতে অন্যায় কিছুই নেই। তুমি যে চিরকাল বীণা থিয়েটারে আটকে থাকবে, বা সুরমা যে চিরকাল রুবি থিয়েটারে বন্দি থাকবে, তার কোনো মানে নেই। পরেশ কহিল, সুরমা যদি বীণা থিয়েটারে আসে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যদি বীণা থিয়েটার ছেড়ে চলে যাই, তাহলে প্রোপ্রাইটারের সমূহ ক্ষতি হবে। অকারণে আমি কি করে তা করি? যোগেন্দ্র কহিল, একটু অকারণে নয়, প্রোপ্রাইটারের ব্যাংকের জমা বাড়াইয়া তোলাই থিয়েটারের একমাত্র উদ্দেশ্য নয়। যারা পয়সা দিয়ে থিয়েটার দেখে, তাদেরও অধিকার আছে ভালো অভিনয় দেখবার। রেল কোম্পানির কর্তব্য হচ্ছে আরোহীকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, কিন্তু তাই বলে ইঞ্জিনের চোঙে বেঁধে তাকে নিয়ে যেতে পারে না। যোগেন্দ্রকে ট্রাম পর্যন্ত পৌঁছাইয়া দিয়া পরেশ ফিরিয়া আসিয়া পুনরায় নতুন নাটকটি লইয়া বসিল, কিন্তু সে নাটকে ভালো করিয়া মন দিতে পারিল না। যোগেন্দ্রর কথা ভাবিতে লাগিল। সেদিন রবিবার ছিল। নতুন নাটকের জন্য প্রস্তুত হইতেছিল বলিয়া পরেশের বীণা থিয়েটারে যাইবার প্রয়োজন ছিল না। সন্ধ্যার সময়ে সে রুবি থিয়েটারে উপস্থিত হইল। শ্রেষ্ঠ অভিনেতা বলিয়া সর্বত্র তাহার সম্মান ও সমাদর ছিল। তাহাকে দেখিতে পাইয়া একজন গার্ড সযত্নে ভিতরে লইয়া গিয়া বসাইল। অভিনয় আরম্ভ হইলে পরেশ উৎসুক চিত্তে সুরমার প্রবেশ প্রতীক্ষা করিতে লাগিল। প্রথম দৃশ্যে সুরমার ভূমিকা ছিল না, শুধু আখ্যায়িকার নায়ক অনিরুদ্ধের পরিচয় ছিল। দ্বিতীয় দৃশ্য শোণিতপুরের রাজপ্রাসাদ। পটোত্তোলন হইলে দেখা গেল সুসজ্জিত শয়নকক্ষে স্বর্ণপালঙ্কের উপর নিদ্রিতা বানরাজদুহিতা সুন্দরী উষা স্বপ্নে অনিরুদ্ধের সহিত প্রণয় পাশে আবদ্ধ হইতেছে। সম্মুখে কক্ষগাত্রে অনিরুদ্ধের অস্পষ্ট স্তিমিত স্বপ্নমূর্তি।
পরেশ অপলোক নেত্রে উষার ভূমিকায় সুরমাকে দেখিতে লাগিল। কিন্তু কক্ষ অন্ধকার ছিল বলিয়া তাহার আকৃতি স্পষ্ট দেখা যাইতেছিল না। সহসা স্টেজের একদিক হইতে উষার মুখের উপর উজ্জ্বল নীলাভ আলোক প্রতিফলিত হইল। সেই সমুজ্জ্বল আলোকে আর কিছুই অদৃশ্য রহিল না। দেখা গেল উষা নিমীলিত নেত্র, কিন্তু অপূর্ব মাধুরী মণ্ডিত তাহার মুখে থাকিয়া থাকিয়া বিচিত্র ভাবরাশি ফুটিয়া ফুটিয়া উঠিতেছে। নিঃসন্দেহে বোঝা গেল সে কোনো একটা সুখ স্বপ্ন দেখিতেছে। তাহার পর নিমেষের মধ্যে নীলাভ আলোক পরিবর্তিত হইয়া ঈষৎ গোলাপী বর্ণের আলোক ফুটিয়া উঠিল। বিমুগ্ধ দর্শক মণ্ডলী সবিস্ময়ে দেখিল সে নিমেষেই কোনো সময়ে উষার মনোহর মুখে সলজ্জ অপরূপ মিষ্ট হাস্য ফুটিয়া উঠিয়াছে। ক্ষণকাল দর্শক মণ্ডলী সহর্ষ বিস্ময়ে নির্বাক হইয়া অপলোক নেত্রে চাহিয়া রহিল। তাহার পরই সহসা রঙ্গকক্ষ বিদীর্ণ করিয়া সহস্র করতালির বিরাট ধ্বনি উত্থিত হইল। যেন সেই প্রচণ্ড শব্দেই চকিত হইয়া সুরমা পালঙ্কের উপর উঠিয়া বসিল। তাহার পর এক মুহূর্ত বিহ্বল ভাবে বসিয়া থাকিয়া সহসা দুই হস্তে নেত্রোদ্বয় মর্দিত করিয়া ব্যাকুল ভাবে চতুর্দিকে চাহিয়া দেখিয়া সে উঠিয়া দাঁড়াইল। মুখে চোখে তাহার নিদারুণ নৈরাশ্য ও বেদনার চিহ্ন ফুটিয়া উঠিল এবং পরক্ষণেই তাহার বক্ষ বিদীর্ণ হইয়া বাহির হইল করুণ মর্মস্পর্শী বিলাপ গীতি। ওগো বন্ধু, ওগো দ্বৈত, কোথায় তুমি, কোথায় তুমি? যদি রহিবে না তবে কেন দেখা দিলে? যদি রহিবে না তবে দেখা দিলে কেন? যদি দেখা দিলে তবে রহিলে না কেন? এসো এসো, ফিরিয়া এসো। সুর লয় মূর্ছনা মেড়ের সংযোগে সেই করুণ বিলাপোচ্ছ্বাস শ্রোতৃবর্গের চিত্তে এক অপূর্ব ব্যাকুলতা জাগাইয়া তুলিল। পরেশ দুই হস্তে তাহার বক্ষ চাপিয়া ধরিয়া সেই আকুল আহ্বানধ্বনি শুনিতে লাগিল। তাহার অধীরোদ্যত চিত্ত অনিরুদ্ধর প্রেরণায় অনুপ্রাণিত হইয়া উচ্ছ্বসিত হইয়া উঠিবার উপক্রম করিল। তাহার গভীরাকৃষ্ট চেতনা সমস্ত বাধা বিঘ্ন লঙ্ঘন করিয়া সেই অনতিবর্তনীয় আহ্বানকে অনুসরণ করিতে উদ্যত হইল। তাহার পর অনিরুদ্ধর জন্য আকুল অন্বেষণ, সখীচিত্র লেখা কর্তৃক অনিরুদ্ধকে রাজান্তপুরে আনয়ন, বিরহ বিধুরা উষার সহিত অনিরুদ্ধর মিলন। ক্রমশ সেই কথা অবগত হইয়া ক্রুদ্ধ বানরাজ কর্তৃক অনিরুদ্ধকে নিহত করিবার জন্য সৈন্য প্রেরণ, অনিরুদ্ধের হস্তে সৈন্যগণের পরাভব। তৎপরে বান রাজা স্বয়ং উপস্থিত হইয়া ঐন্দ্রজালিকে মায়ার দ্বারা অনিরুদ্ধকে নাগপাশে আবদ্ধ করিলেন। তখন উষার কি অব্যক্ত যাতনা, কি উন্মত্ত অস্থিরতা! অভিনয়ের প্ররোচনায় দর্শকবৃন্দ কাঁদিয়া অস্থির হইল। অবশেষে সংবাদ পাইয়া শ্রীকৃষ্ণ, বলরাম ও প্রদ্যুম্ন বহু সৈন্য সহ শোণিতপুরে উপস্থিত হইলেন। দৈত্যরাজের সহিত ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। শোণিতপুরের রাজপথ রুধিরে রুধিরে প্লাবিত হইয়া গেল। ভীষণ যুদ্ধের পর বান পরাস্ত হইলেন। তখন যাদবগণ অনিরুদ্ধ ও বধূ উষাকে লইয়া দ্বারকায় প্রত্যাবর্তন করিলেন। পুনরায় উষার সুন্দর মুখে মধুর হাস্য ফুটিয়া উঠিল। যবনিকা পতনের অর্ধ ঘণ্টা পরে প্রহসন আরম্ভ হইবে। প্রহসনে সুরমার কোনো ভূমিকা ছিল না। সে উষার পরিচ্ছদ পরিধান করিয়াই একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে একা বসিয়া বিশ্রাম করিতেছিল। এমন সময় একজন পরিচারিকা আসিয়া বলিল, বীণা থিয়েটারের পরেশ মিত্র দেখা করবার জন্য দাঁড়িয়ে রয়েছে। শুনিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া সুরমা বলিল, কোথায়? পরিচারিকা কহিল, পর্দার পাশে। ক্ষিপ্রপদে বাহিরে আসিয়া পরেশকে সম্মুখে দেখিয়া সুরমা তাড়াতাড়ি অবনত হইয়া তাহার পদধূলি গ্রহণ করিল। পরেশ শশব্যস্ত হইয়া সরিয়া গিয়া কহিল, ছি ছি, করো কি সুরমা? পায়ে হাত দিচ্ছ কেন? সে কথার কোনো উত্তর না দিয়া উঠিয়া দাঁড়াইয়া মিষ্ট হাসি হাসিয়া সুরমা কহিল, আপনি কি আজ সমস্তক্ষণ ছিলেন? আমি তো আপনাকে দেখতে পাইনি।
পরেশ স্নেহ গভীর স্বরে কহিল, সমস্তক্ষণ ছিলাম তো বটেই, মুগ্ধ হয়েছিলাম। কি সুন্দর অভিনয় করো তুমি সুরমা, কি চমৎকার গান গাও। তুমি যখন উষা হয়ে অভিনয় করছিলে তখন ইচ্ছে হচ্ছিল অনিরুদ্ধ হয়ে তোমার পাশে গিয়ে দাঁড়াই, বলিয়া পরেশ মৃদু মৃদু হাসিতে লাগিল। সুরমার মুখ রঞ্জিত হইয়া উঠিল। সে দৃষ্টি নত করিয়া কহিল, তা যদি গিয়ে দাঁড়াতেন তাহলে আমার অভিনয় তার জন্যই ভালো হয়ে যেত। আপনাদের মতো লোকের সহায়তা পেলেই মনে হয় অনেক উন্নতি করতে পারতাম। আমার অহংকার ক্ষমা করবেন, কিন্তু যাদের সঙ্গে অভিনয় করতে হয় তাদের সঙ্গে অভিনয় করে মন ভরে না। পরেশ সুরমার প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া এক মুহূর্ত নির্বাক রহিল। তাহার পর মৃদু হাস্য করিয়া কহিল, আমার তো ঠিক সেই দুঃখ সুরমা। চারুশীলার বদলে তোমাকে যদি পাশে পেতাম তাহলে আমিও অভিনয়ের ইন্দ্রজাল তৈরি করতে পারতাম। সুরমা উৎফুল্ল কৃতজ্ঞ নেত্রে একবার পরেশের দিকে চাহিয়া দৃষ্টি নত করিল। তাহার পর মধ্যে মধ্যে সুরমায় ও পরেশে সাক্ষাৎ হইতে লাগিল। কখনো সুরমার গৃহে, কখনো পরেশের গৃহে, কখনো বা রুবি থিয়েটারে। যোগেন্দ্রর প্রস্তাব ও যুক্তি পরেশ বিস্মৃত হয় নাই। থিয়েটার যে শুধু অর্থোপার্জনের ব্যবসা নহে, একদিক দিয়া তাহা সাধারণের সামগ্রী এবং তদনুসারে কেবলমাত্র সত্ত্বাধিকারীর স্বার্থই সংরক্ষণীয় নহে, এই কথা ক্রমশই তাহার হৃদয়ে বদ্ধমূল হইতে লাগিল। অবশেষে সে একদিন স্পষ্ট করিয়া তাহার মনোভাব সুরমার নিকট ব্যক্ত করিল। সে বলিল, দেখো সুরমা, তোমার প্রোপাইটারের মঙ্গল হোক, আমার প্রোপাইটারেরও মঙ্গল হোক, আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু অর্থের জন্যই বলো আর কলার জন্যই বলো, থিয়েটারকে যখন জীবনের মধ্যে অবলম্বন করেছি তখন থিয়েটারকে অবহেলা করলেই জীবনকে অবহেলা করা হবে। সুরমা জিজ্ঞাসু নেত্রে পরেশের দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, তা তো নিশ্চয়ই, কি করতে হবে বলুন। তখন পরেশ একে একে সকল কথা খুলিয়া বলিল। যোগেন্দ্রর আগমন, তাহার সহিত তর্ক ও আলোচনা, যোগেন্দ্রর উপদেশ, তাহার নিজের অভিমত, কিছুই বাকি রাখিল না। সে বলিল, থিয়েটার তো শুধু টিকিট বিক্রির আর ব্যাংকের খাতা নয়, তার মধ্যে শিল্প আছে, সাহিত্য আছে, কলা আছে, লোককে উন্নত করবার উপায় আছে, লোককে অবনত করার আশঙ্কা আছে। সেই কথাগুলি মনে করে এসো, একবার তুমি আর আমি পাশাপাশি হই। আসবে সুরমা? উৎসাহে ও আনন্দে সুরমার চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল। বলিল, নিশ্চয়ই আসব, আমি সর্বদা প্রস্তুত রইলাম। যেদিন আপনি ডাকবেন সেই দিনই যাব। যদি বলেন তো আমি কালই ম্যানেজারকে নোটিশ দিই। পরেশ সন্তুষ্ট চিত্তে কহিল, কোনো কাজই অত তাড়াতাড়ি করা উচিত নয়, ভাববার জন্য খানিকটা সময় নেওয়া উচিত। কিন্তু এ কথা আমি ভেবে রেখেছি যে আসতে যদি হয় তো আমি তোমার থিয়েটারে আসব। থিয়েটার ছাড়ায় যদি কিছু গ্লানি বা অন্যায় থাকে তবে আমি তা বহন করব। তুমি স্ত্রী লোক, তোমাকে তা থেকে রক্ষা করাই আমার কর্তব্য। পরেশের এই সদয় আশ্বাস বাক্য শুনিয়া সুরমার অন্তরে আনন্দ নিরুদ্বেগ হইল। মুখ দিয়া কৃতজ্ঞতার কোনো বাণী নির্গত না হইলেও তাহার চোখের পরিতৃপ্ত দৃষ্টির মধ্যে তাহা পরিস্ফুট হইয়া উঠিল। এক থিয়েটার পরিত্যাগ করিয়া অপর থিয়েটারে যোগদান করার যে সকল অসুবিধা ছিল তাহা হইতে পরিত্রাণ লাভের প্রতিশ্রুতিতে সুরমার মনে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব রহিল না। পরেশের সহিত একত্র অভিনয় করিবার কল্পনায় সে উৎফুল্ল হইয়া উঠিল। এ বিষয়ে সুযোগও একদিন আপনা হইতেই আসিয়া উপস্থিত হইল। সুরমা ও পরেশের মধ্যে নিত্য বর্ধমান ঘনিষ্ঠতার কথা ক্রমশ প্রায় সকলেই জানিতে পারিয়াছিল। রবি থিয়েটারের স্বত্বাধিকারী একদিন কথায় কথায় সুরমাকে কহিল,
তোমার সঙ্গে পরেশ মিত্রের তো বেশ আলাপ হয়েছে, তাকে কোনো রকমে আমাদের থিয়েটারে আনতে পারো না? সুরমা মনে মনে সন্তুষ্ট হইয়া বলিল, বোধহয় পারি। স্বত্বাধিকারী উৎফুল্ল হইয়া কহিল, তা যদি পারো সুরমা, তাহলে তোমাকে আর পরেশ মিত্রকে নিয়ে রবি থিয়েটারে আমি সোনা ফলাই। লক্ষ্মীটি, এমন সুযোগ যেমন করে পারো তুমি ঘটাও। পরেশ সেখানে 300 টাকা মাইনে পাচ্ছে, আমি তাকে 350, এমনকি 400 পর্যন্ত দিতে রাজি আছি। এই কথায় সুরমা আরও আনন্দিত হইল। এমনি তো পরেশ আসিবার জন্য ইচ্ছুক, তদুপরি বেতন বৃদ্ধির যোগ থাকিলে আর বাধা কোথায়? সে প্রতিশ্রুত হইল পরেশকে সম্মত করাইবে। তাহলে কবে এ বিষয়ে সঠিক জানতে পারব? সুরমা একটু চিন্তা করিয়া কহিল, বোধহয় কালই। পরদিন সুরমা স্বত্বাধিকারীকে বলিল, পরেশবাবু রাজি হয়েছেন। শুনিয়া স্বত্বাধিকারী লাফাইয়া উঠিল, রাজি হয়েছে? বেশ সুরমা, বেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাইনে কত চায়? 400ই পুরো? সুরমা মৃদু হাসিয়া কহিল, সে কথাটা আপনি তাঁর সঙ্গে নিষ্পত্তি করবেন, তার মধ্যে আমার না থাকাই ভালো। কেন? মাইনে বাড়ানোর কথা আমি তো তোমাকে বলতে বলেছিলাম, বলনি? বলেছি। 400 পর্যন্ত? 400 পর্যন্ত। তাতেও রাজি নয়? সুরমা মৃদু হাসিয়া কহিল, না, তাতে রাজি নন। শুনিয়া স্বত্বাধিকারী চিন্তিত হইয়া পড়িল, বলিল, 400-র বেশি হলে চাপাচাপি হয়ে পড়বে যে। সুরমা তেমনি স্মিত মুখে কহিল, আপনি ভাবিত হবেন না, ও কথা খুব সহজেই স্থির হয়ে যাবে। সুরমার প্রতি উৎসুকভাবে দৃষ্টিপাত করিয়া স্বত্বাধিকারী কহিল, তা তুমি কি করে বলছো? কোনো কথা সে বলেছে নাকি? খুলে বলো না সুরমা। সুরমা ক্ষণকাল চিন্তা করিয়া কহিল, আমার ইচ্ছা ছিল তার মুখ থেকেই কথাটা আপনি শোনেন, কিন্তু আপনি যখন এত ব্যস্ত হচ্ছেন তখন আমাকেই বলতে হলো। তিনি 250 টাকা বেতনে আপনার থিয়েটারে আসবেন। 250 টাকায়? তার মানে সে তো বিনায় 300 পাচ্ছে। তা পাচ্ছেন, তবে 250 টাকায় এখানে আসবে কেন? তামাশা করছো সুরমা? সুরমা শান্ত মুখে সসম্মানে কহিল, আমি কি আপনার সঙ্গে কখনো তামাশা করি? স্বত্বাধিকারী কহিল, না, তা করো না, কিন্তু 50 টাকা কমে আসতে চাচ্ছে কেন, তা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। সুরমা কহিল, কথাটা এমনই অদ্ভুত যে আমিও তার মানে বুঝতে পারিনি। চলুন না, এখনও তিনি বাড়িতেই আছেন, তার মুখ থেকেই কথাটা আপনি শুনবেন। কথা স্থির করিবার জন্য একজন অভিনেতার গৃহে যাইতে স্বত্বাধিকারী একবার দ্বিধা বোধ করিল, কিন্তু স্বার্থ ও কৌতূহল উভয়ই এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে সুরমাকে লইয়া সে অবিলম্বে পরেশের গৃহে উপনীত হইল। পরেশ সাদর অভ্যর্থনায় আহ্বান করিয়া স্বত্বাধিকারীকে তাহার বাহিরের ঘরে বসাইল। অন্যান্য কথাবার্তার পর মাহিনার কথা উঠিলে পরেশ কহিল, হ্যাঁ, সুরমা আপনাকে ঠিকই বলেছে, 250 টাকা মাসিক বেতনে আমি আপনার থিয়েটারে যাব। স্বত্বাধিকারী বিস্ময় বিস্ফারিত নেত্রে কহিল, কেন বলো দেখি? 50 টাকা ক্ষতি করে এসে তোমার কী লাভ হবে? আমি তো তোমাকে 300-রও বেশি দিতে প্রস্তুত আছি। পরেশ মৃদু হাসিয়া কহিল, তা তো সুরমা আমাকে বলেছে, কিন্তু দেখুন, টাকার জন্য তো আমি আপনার থিয়েটারে যাচ্ছি নে। টাকা তো চাইলেই আমি বিনা থিয়েটারেই পেতে পারি। আমি যাচ্ছি আপনার থিয়েটারে সুরমা অভিনয় করে বলে। আমার মনে হয় আমরা দুজনে একসঙ্গে অভিনয় করলে তারও উপকার হবে, আমারও উপকার হবে, আর নাট্যকলারও উপকার হবে। স্বত্বাধিকারী কহিল, তা তো নিশ্চয়ই হবে, কিন্তু সেখানে যা পাচ্ছ এখানে তার চেয়ে 50 টাকা কম নিতে চাচ্ছ কেন? পরেশ একটু নীরব থাকিয়া শান্ত কণ্ঠে কহিল, বিনা থিয়েটার ছেড়ে আমার জন্য সেখানে যা ক্ষতি হবে তার দণ্ডস্বরূপ আমি 50 টাকা কম নিয়ে রবি থিয়েটারে আসতে চাই।
রুবি থিয়েটারে আমার আসার সঙ্গে টাকার যে কোনো সংস্রব নেই সে কথাটা মনের মধ্যে ভালো করে সজাগ রাখবার জন্য আমি মাসে মাসে 50 টাকা জরিমানার ব্যবস্থা করেছি। এই কৈফিয়ত ব্যবসায়ী স্বত্বাধিকারীর মনে সন্তোষজনক হইল না। একজন 300 টাকার লোক 250 টাকায় আবদ্ধ থাকিবে, ইহা তাহার ধারণার বহির্ভূত ব্যাপার। শক্তির পরিমিত শক্ত রজ্জু দিয়া প্রাণীকে বাঁধিতে পারিলেই নিশ্চিন্ত হওয়া যায়। তাই মাসিক 50 টাকার লোভ পরিত্যাগ করিয়া 300 টাকায় পরেশকে স্বীকৃত করিবার জন্য প্রোপ্রাইটার পীড়াপিড়ি করিতে লাগিল। পরেশ হাসিয়া কহিল, আপনি অনর্থক মনে দ্বিধা করবেন না। 250 টাকাই আমার অভাবের পক্ষে যথেষ্ট। যখন অসুবিধা বোধ হবে মাইনে বাড়াবার জন্য আমি নিজেই আপনাকে অনুরোধ করব। কথাটা সেই দিনই রাষ্ট্র হইল এবং বিনা থিয়েটারের প্রোপ্রাইটারের কর্ণেও পৌঁছিল। উদ্বিগ্ন প্রোপ্রাইটার পরেশকে ডাকাইয়া আনাইয়া জিজ্ঞাসা করিল, কথাটা সত্যি? পরেশ কহিল, সত্যি। তার মানে এখানে তোমার কি অসুবিধে হচ্ছে? পরেশ কহিল, কিছু অসুবিধে হচ্ছে না। তবে ছেড়ে যাচ্ছ কেন? পরেশ সংক্ষেপে তাহার রুবি থিয়েটারে যাইবার কারণ ব্যক্ত করিল। শুনিয়া বিরক্তিতে ও বিস্ময়ে প্রোপ্রাইটার অধীর হইয়া উঠিল। ক্ষণকাল নির্বাক হইয়া পরেশের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি পাগলামি করছো পরেশ? নাট্যকলার উন্নতির জন্য তুমি আমার থিয়েটার নষ্ট করে দিতে চাও কেন? আমাদের চারু সুরমার চেয়ে কোন অংশে কম? পরেশ মৃদু স্বরে কহিল, আমার তো মনে হয় সব অংশে। প্রোপ্রাইটার অধীর উচ্চকণ্ঠে কহিল, ওসব বাজে কথা। নাট্যকলার উন্নতি আর সাহিত্য আর শিল্প রেখে দাও। আমি তোমার মাইনে কিছু বাড়িয়ে দিচ্ছি। আসছে মাস থেকে তোমার 350 টাকা মাইনে হলো। যাও, আর কোনো কথা কয়ো না। পরেশ কহিল, আমি সামান্য 25 টাকার জন্য এসব কথা বলছি, এ আপনি কেন ভাবছেন? প্রোপ্রাইটার মুখ বিকৃত করিয়া কহিল, আচ্ছা যাও, 350 টাকা। আর কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। ক্ষণকাল নীরব থাকিয়া পরেশ কহিল, একটা কথা কিন্তু আপনাকে শুনতে হবে। উৎসুক ও আশান্বিত হইয়া প্রোপ্রাইটার কহিল, কি কথা? পরেশ কহিল, রুবি থিয়েটারে যাওয়া আমি স্থির করেছি, আর টাকার লোভে আমি সেখানে যাচ্ছি নে। রুবি থিয়েটারের প্রোপ্রাইটার আমাকে 400 টাকা দিতে রাজি ছিলেন, কিন্তু 50 টাকা কমে অর্থাৎ 250 টাকায় আমি সেখানে যাচ্ছি। প্রোপ্রাইটার সবিদ্রূপে কহিল, এত কৃপা যে? পরেশ অবিচলিত কণ্ঠে কহিল, কৃপা নয়, দণ্ড। আপনার থিয়েটার ছেড়ে যাওয়ার জন্যে যেটুকু অন্যায় হচ্ছে তার শাস্তির জন্যে আমি মাসিক 50 টাকা কম নিচ্ছি। আমার মনে এই সান্ত্বনাটুকু থাকবে যে টাকার লোভে আমি আপনার থিয়েটার ছেড়ে যাইনি। প্রোপ্রাইটার মুখভঙ্গির সহিত কহিল, ও তাহলে তো আমার থিয়েটার একেবারে নেহাল হয়ে যাবে। তাহার পরই কিন্তু সেই বিপদ উপলব্ধি করিয়া একেবারে অবনত হইয়া পড়িল। মিনতির কণ্ঠে কহিল, দেখো পরেশ, তোমার সাহসে এত খরচ করে 3খানা নাটক মাউন্ট করেছি। তোমাকে নিয়েই বিনা থিয়েটার, তোমার জোরেই আমার জোর। তুমি চলে গেলে অপমানে আমার মাথা কাটা যাবে। হৃদয় দত্তের টিটকিরিতে শহরে বাস করা ভার হবে। কিন্তু তাহাতেও পরেশ টলিল না। তখন প্রোপ্রাইটার পর্যায়ক্রমে লোভ দেখাইল, ক্রোধ প্রকাশ করিল, অনুনয় বিনয় করিল, অবশেষে বিরক্ত হইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, তবে তবে দূর হও আমার সম্মুখ থেকে। পরেশ কোনো কথা না বলিয়া নত হইয়া নমস্কার করিয়া ধীরে ধীরে প্রস্থান করিল। পরেশ মিত্র যোগ দেওয়ার পর রুবি থিয়েটারের প্রতিপত্তি দ্বিগুণ বাড়িয়া গেল। অভিনয়ের দিন দ্বীপ্রহরের মধ্যেই সমস্ত বক্স রিজার্ভ হইয়া যায় এবং বৈকালে টিকিট ঘর খোলার 1 ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রয় হইয়া যায়। তাহার পর অসংখ্য আশাহত দর্শক টিকিট কিনিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অভিনয় দেখিবার জন্য পীড়াপিড়ি করিতে থাকে। প্রোপ্রাইটার সুযোগ বুঝিয়া প্রথম শ্রেণীর আসন পিছাইয়া দ্বিতীয় শ্রেণীর আসনের গণ্ডির মধ্যে লইয়া আসিলেন।
সেই রূপে দ্বিতীয় শ্রেণীর আসন তৃতীয় শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীর আসন গ্যালারির ভিতর প্রবেশ করিল। 8 সারি গ্যালারি এই প্রক্রিয়া ফলে 2 সারিতে পর্যবসিত হইল। রঙ্গালয়ের গৃহ সংস্কৃত হইল, দৃশ্যপট শোধিত হইল, নূতন নূতন সাজসজ্জা ক্রয় করা হইল এবং এতদুপরি ব্যাংকের জমা নিয়ত বাড়িয়া উঠিতে লাগিল। কিন্তু পরেশ মিত্রের অভাবে বীণা থিয়েটারের যে ক্ষতি ও অবনতি ঘটিল, তাহার তুলনায় রুবি থিয়েটারের এ উন্নতি কিছুই নহে। পূর্বে লোক রুবি থিয়েটারে স্থান না পাইলে বীণা থিয়েটারে যাইত এবং সেই রূপে বীণা থিয়েটারে স্থানাভাবে রুবি থিয়েটারে আসিত। এখন রুবি থিয়েটার ফেরত লোক অপর থিয়েটারে যায়, তথাপি বীণা থিয়েটারে যায় না। বীণা থিয়েটার হইতে পরেশ মিত্র বাহির হইয়া গিয়াছে, সেই কথাই সকলের মনে জাগরুক থাকিত। পরেশ মিত্র বাদেও বীণা থিয়েটারে অবশিষ্ট কি আছে সে হিসাব কেহ করিত না। প্রতি অভিনয়ে পরেশ হইত নায়ক এবং সুরমা হইত নায়িকা। ইহাদের যুক্ত অভিনয় দেখিয়া কেহ কেহ বলিত যে পূর্বজীবনে ইহারা দুইজনে প্রেমিক প্রেমিকা ছিল। জন্মান্তরীণ সংস্কারের মধ্য দিয়া তাহার প্রভাব এখনও ইহাদের মধ্যে আছে বলিয়া এরূপ প্রাণস্পর্শী অভিনয় ইহারা করিতে পারে। দূরদর্শিতার অহংকারে তাহারা ইহজীবনকে উপেক্ষা করিয়া পুনর্জীবনের হিসাব করিত। নিখিল নায়ক নায়িকার মনস্তত্ত্বের ভিতর দিয়া পরস্পরকে অবলম্বন করিয়া ইহজীবনেই যে ইহারা প্রতিনিয়ত ধীরে ধীরে ইহাদের বাস্তব জীবনে নায়ক নায়িকা হইয়া উঠিতেছিল, তাহা কেহ উপলব্ধি করিত না। পৌরাণিক যুগের সুখ দুঃখ হইতে আরম্ভ করিয়া আধুনিক কালের উচ্ছ্বাস উদ্দীপনা দিয়া চিত্ত নিয়ন্ত্রিত হইতেছিল। সীতার পরিতাপ, রামের অনুতাপ, নলের দুঃখভোগ, দময়ন্তীর পতিব্রতা, তিলোত্তমার প্রণয়, জগৎ সিংহের সংকট তাহাদের উভয়ের হৃদয়কে ভাঙিয়া চুরিয়া গড়িতে লাগিল। মিলনান্ত নাটকের অভিনয়ের পরে উভয়ে শান্ত প্রফুল্ল চিত্তে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করে। বিয়োগান্ত অভিনয়ের শেষে ক্ষুব্ধ ত্রস্ত হৃদয়ে গৃহে ফিরিয়া যায়। বিনিদ্র রজনী অজ্ঞাত আশঙ্কায় শেষ হইয়া আসে। ভ্রমরের ভূমিকা অভিনয় করিয়া দুঃখে অভিমানে সুরমা পরেশের সহিত ভালো করিয়া কথা কহিতে পারে না। রাজসিংহের ভূমিকা অভিনয়ের পর সুরমার প্রতি প্রীতি ও প্রেমে পরেশের চিত্ত ভরিয়া থাকে। অভিনয় তাহাদের অভিনয় বলিয়া মনে হয় না, কল্পনাকে তাহারা বাস্তবের মতো সত্য বলিয়া অনুভব করে। অবশেষে একদিন ভাষার মধ্য দিয়া কথাটা সুস্পষ্ট হইয়া গেল। উভয়ের প্রতি যে তীব্র প্রেম উভয়ে মনে মনে বহন করিতেছিল, তাহা বাক্যের স্রোতে বাহির হইয়া আসিল। তখন হইতে আরও উপাদেয় হইয়া উঠিল। সুস্বাদু পানীয় রস সংযুক্ত হইয়া মিষ্টতর হইল। কিন্তু এই নিরুক্ত নিরাকৃত প্রেম লইয়া মিথ্যা অভিনয়ের মধ্যে জীবনযাপন পরেশের নিকট ক্রমশ অসহ্য বোধ হইতে লাগিল। যতদিন ইহা অভিনয়ের আবরণে প্রচ্ছন্ন থাকিয়া বর্ধিত হইতেছিল, ততদিন অভিনয়ের প্রয়োজন এবং মাদকতা ছিল। কিন্তু এখন যখন ইহা প্রকট হইয়া উঠিয়াছে, তখন আর অভিনয়ের শুষ্ক কুসুম পল্লবের আধারে আবদ্ধ থাকিয়া কোনো লাভ নাই। কিছুদিন এইরূপে অতিবাহিত করিয়া একদিন পরেশ কথাটা সুরমাকে খুলিয়া বলিল, দেখো সুরমা, নাচ গান খেলাধুলো তো অনেক করা গেল, এখন চলো অন্য জীবনের মধ্যে প্রবেশ করি। সুরমা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কি জীবন? তখন পরেশ ধীরে ধীরে তাহার কল্পিত ভবিষ্যৎ জীবনের চিত্রটি সুরমার সম্মুখে উন্মুক্ত করিয়া ধরিল। সে জীবনে তাহারা আর রঙ্গমঞ্চে অভিনেতা অভিনেত্রী নহে, পবিত্র গৃহ প্রাঙ্গণে তাহারা স্বামী স্ত্রী। বাংলাদেশের কোনো এক সুদূর শান্ত গ্রামে তাহাদের একখানি ক্ষুদ্র পরিচ্ছন্ন গৃহ, অদূর প্রান্তরে শস্যক্ষেত্র, তৎসংক্রান্ত লাঙল বলদ কৃষক, গৃহ সংলগ্ন ভূমিতে ফল ফুল শাকসবজির বাগান, মরাইয়ে ধান্য, গোহালে গরু। সেখানে রাজধানীর বিলাস বৈভব উল্লাস উদ্দীপনা থাকিবে না বটে, তেমনি ধূলি ধুম শ্রান্তি কোলাহলও থাকিবে না। থাকিবে অনাবিল শান্তি এবং অনুগ্র আনন্দ। তাহার পর
একদিন শিশুর কলকণ্ঠস্বরে তাহাদের শান্ত গৃহ মুখরিত হইয়া উঠিবে। তখন জনক জননীর সুগভীর কর্তব্যের প্রেরণা তাহাদের জীবনকে রমণীয় করিয়া তুলিবে। শুনিতে শুনিতে আনন্দে ও আবেগে সুরমার হৃদয় উদ্বেল হইয়া উঠিল। পরেশের দুই হস্ত নিজ হস্তে গ্রহণ করিয়া সে উচ্ছ্বাসের সহিত তাহার সম্মতি জ্ঞাপন করিল। তাহার পর সংকল্প কার্যে পরিণত করিবার জন্য উভয়ে মিলিয়া কিছুক্ষণ ধরিয়া পরামর্শ চলিল। পরেশ কহিল, আসল চিন্তার কথা হচ্ছে টাকা, কিন্তু আমার সঞ্চিত যা আছে তাতে সংসার পাতবার মতো যথেষ্ট হবে। দুর্দিনের জন্য সঞ্চিতও কিছু থাকবে। সুরমা সোৎসাহে কহিল, আমারও তো কিছু আছে, তা নিয়ে তুমি যেরকম ইচ্ছে খরচ করো। পরেশ মৃদু হাসিয়া কহিল, গৃহ পাতবার জন্য গৃহলক্ষ্মীকে রিক্ত করা সুলক্ষণ হবে না। সে টাকা আমার গৃহলক্ষ্মীর ঝাঁপিতে অক্ষয় হয়ে থাকবে। সুরমা মুখে আর কিছু বলিল না, কিন্তু মনে মনে ঈষৎ ক্ষুণ্ণ হইল। রুবি থিয়েটারের প্রোপ্রাইটারকে পরেশ একদিন কথাটার আভাস দিল। শুনিয়া বিস্ময়ে ও আশঙ্কায় প্রথমটা প্রোপ্রাইটারের মুখ দিয়া বাক্য নিঃসরিত হইল না। তাহার পর বহুক্ষণ তর্ক বিতর্ক করিয়াও পরেশকে তাহার সংকল্প হইতে বিরত করিতে না পারিয়া সে আক্রোশের সহিত কহিল, তুমি যে এত বড় বেনজল তা তো জানতাম না হে। তুমি আমার আসল জলকে বার করে নিয়ে যাবার চেষ্টা করবে জানলে তোমাকে আমার থিয়েটারের ত্রিসীমানায় আসতে দিতাম না। পেটে পেটে তোমার এত বুদ্ধি ছিল তা কে জানত বলো? পরেশ দৃষ্টি নত করিয়া কহিল, তা তো আমিও জানতাম না, কিন্তু এ কথাও তো ছিল না যে এরকম ব্যাপারটা কোনো রকমেই ঘটতে পারবে না। এই উদ্ধত উত্তরে প্রোপ্রাইটারের পিত্ত জ্বলিয়া উঠিল। সে সক্রোধে কহিল, আচ্ছা যাও যাও, আমার অ্যাটর্নির সঙ্গে এ বিষয়ে কথা না কয়ে আমি তোমার সঙ্গে আর একটা কথাও কইতে চাইনি। অবিচলিত কণ্ঠে পরেশ কহিল, আমাকে অ্যাটর্নির ভয় দেখানো বৃথা, কারণ আমি যাবই। কলকাতা হাইকোর্টের সমস্ত অ্যাটর্নি আপনার থিয়েটারের সম্মুখে সার গেঁথে দাঁড়ালেও আমাকে আটকাতে পারবে না। তবে সুরমার উপর আমি কোনো রকম জোর খাটাবো না। তাকে যদি আপনি রাখতে পারেন তো রাখুন, বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়া সে প্রস্থান করিল। সেই দিনই প্রোপ্রাইটার সুরমার সহিত সাক্ষাৎ করিল। সুরমা সম্পূর্ণভাবে পরেশের কথার সমর্থন করিল। প্রোপ্রাইটার কহিল, বেশ তো, তোমাদের মধ্যে যদি এরকম অবস্থা দাঁড়িয়ে থাকে তোমরা বিয়ে করো না, কিন্তু তার জন্য থিয়েটার ছাড়বে কেন? বিলাতে এমন তো হামেশা হচ্ছে যে একসঙ্গে অভিনয় করতে করতে পরস্পরের প্রতি ভালোবাসা হয়ে বিয়ে করছে, তারপর স্বামী স্ত্রী হয়ে থিয়েটারেই থাকছে। সেখানে তাদের এমন সমাজ যে থিয়েটার ছেড়ে সমাজে এসে আশ্রয় নিলে কোনো ক্ষতি হয় না, সমাজ তাদের সযত্নে গ্রহণ করে। তোমরা তো বিয়ে করে পাড়া গাঁয়ে বাস করবে বলছো, কিন্তু সেখানকার সমাজ তোমাদের গ্রহণ করবে বলে আশা করছো নাকি? স্বপ্নেও তা মনে ভেবো না। এক ঘরে হয়ে তোমরা একপাশে পড়ে থাকবে। অসুখ হলে কেউ একবার উকি মারবে না, বিপদের দিনে কেউ এসে একবার পাশে দাঁড়াবে না। তারপরে ধরো গ্রামের জমিদার বা সমাজপতি যদি পিছনে লাগলো, তাহলে ধোপা নাপিত ডাক্তার বদ্যি বন্ধ হবে। পুকুরে জল সরতে দেবে না, দোকানে জিনিস কিনতে পাবে না। এ কি খুব সুখের আর সম্মানের জীবন হবে সুরমা? কলকাতায় কেউ তোমাদের কেশস্পর্শ করতে পারবে না, নিজের জোরের উপর থাকবে। তারপর তোমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে, সে অনেক দিনের কথা, তখন সমাজের অবস্থাই অন্য রকম হয়ে যাবে। সুরমা প্রোপ্রাইটারের দিকে একবার চাহিয়া দৃষ্টি নত করিয়া নির্বাক রহিল, কোনো কথা কহিল না। তখন প্রোপ্রাইটার অন্য দিক হইতে সুরমাকে আক্রমণ করিল, বলিল, সকলের বড় কথাটাই এখনো বলিনি সুরমা। তোমার ভবিষ্যৎ জীবনের কথাটা একবারও ভেবে দেখেছো কি? তা যদি দেখতে, তাহলে এ পাগলামির কথা একবার মনেও স্থান দিতে না। প্রোপ্রাইটার ধীরে ধীরে একটি রত্নখচিত ভবিষ্যৎ জীবনের চিত্র অঙ্কিত করিতে লাগিল। বলিল, এখনই যার মুখের একটি কথার জন্য, কণ্ঠের একটি গানের জন্য হাজার হাজার লোক নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে, যার পায়ের তলার পুষ্পাঞ্জলি দিয়ে বাংলাদেশের গণ্যমান্য ধনীরা কৃতার্থ মনে করে, দুদিন পরে কোথায় গিয়ে সে দাঁড়াবে একবার ভাবছ কি?
আজ তোমাকে লোক বাংলাদেশের পাপিয়া বলছে, দুদিন পরে ভারতবর্ষের পাপিয়া বলবে, তারপর তোমার নাম সাগর পার হয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। কাগজে কাগজে তোমার ছবি বেরোবে, জীবন কাহিনী প্রকাশিত হবে, ট্রামে ট্রেনে জাহাজে লোক তোমার গল্প করিবে, বাড়িতে বাড়িতে গ্রামোফোনে তোমার গান চলবে, হাজার হাজার লোক থিয়েটারে বসে তোমার অভিনয় দেখে গান শুনে আত্মহারা হবে, আর তার 3 গুণ লোক টিকিট না পেয়ে নিজেদের অদৃষ্টকে নিন্দা করিতে করিতে বাড়ি ফিরে যাবে। যেদিন তোমার অভিনয় থাকে সেদিন টিকিট ঘরের সামনের মারামারিটা একবার দেখবে সুরমা, তাহলে বুঝতে পারবে কোথায় তুমি স্থান পেয়েছো। এই খ্যাতি, এই সম্মান, এই আদর উপাসনা ছেড়ে এমন জলজলে ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে যে জীবনে যেতে চাচ্ছ তার কাব্য দেখতে দেখতে 2 দিনে শুকিয়ে যাবে। তখন অনুতাপের আর অন্ত থাকবে না। শহর থেকে উপন্যাসে গল্পে পল্লীগ্রাম ভারী চমৎকার, কিন্তু সন্ধ্যা হতেই পায়ে পায়ে যখন গোখুরা সাপ জড়াবে, মাছি মশা পোকামাকড়ে জীবন যখন অতিষ্ঠ করে তুলবে, ম্যালেরিয়ায় দেহ যখন জীর্ণ হয়ে আসবে, তখন এই কবিত্বহীন কলকাতার কথাই বারংবার মনে পড়বে। তারপর হয়তো একদিন কুইনাইন মিক্সচারের বোতল হাতে করে ফিরেই আসতে হবে এই কলকাতা শহরে, দুঃখ দৈন্য অভাব অভিযোগের মধ্যে। ছেলে মানুষই করো না সুরমা, তোমার বয়স অল্প, সব কথা তলিয়ে বোঝবার শক্তি হয়নি। আমি তোমার পিতৃতুল্য, আমার কথা শোনো। বিয়ে করতে হয় করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু থিয়েটার ছেড়ে যেও না। স্বামী স্ত্রী হয়ে তোমরা দুজনে অভিনয় করতে থাকো, আমাদের দেশে একটা নতুন জিনিস হোক। এত বড় একটা উন্নতির প্রবর্তক বলে তোমাদের দুজনের নাম অভিনয় জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বুঝলে? সুরমা মাথা নাড়াইয়া জানাইল, বুঝিয়াছে। উৎফুল্ল হইয়া প্রোপ্রাইটার বলিল, তোমার যখন 12 বৎসর বয়স, তখন কাশীর গুন্ডাদের হাত থেকে কি করে তোমাকে উদ্ধার করি সে কথা মনে আছে তো? তারপর এই 5 বৎসর কী রকম করে তোমাকে মানুষ করেছি বোধহয় তাও ভুলে যাওনি। তবে আমার কথার অবাধ্য হইও না। সুরমা প্রতিশ্রুত হইল প্রোপ্রাইটারের কথা মতো পরেশকে স্বীকৃত করিবার চেষ্টা করিবে, কিন্তু পরেশ কিছুতেই স্বীকৃত হইল না। বলিল, তা হবে না, বিয়ের পর আর একদিনও আমি তোমাকে থিয়েটার করতে দেব না। সুরমা ঈষৎ চিন্তা করিয়া কহিল, কিন্তু বিলাতে তো স্বামী স্ত্রী হয়েও থিয়েটার করে। পরেশ কহিল, তা করুক, আমরা করব না। প্রোপ্রাইটারের ঔষধ সুরমার মনে সবলে কার্য করিতেছিল। অভিনেত্রীর সমুজ্জ্বল জীবনের কাছে গ্রাম্যবধূর অনুদ্দাম জীবন নিষ্প্রভ ও নিরানন্দ মনে হইতেছিল। একটু ইতস্তত করিয়া সুরমা ভয়ে ভয়ে কহিল, কিন্তু বরাবর শহরে থেকে পাড়া গাঁ আমাদের সইবে কি? ম্যালেরিয়া আছে, সাপখোপ আছে। পরেশ একটু হাসিয়া কহিল, বুঝেছি সুরমা, এ আলোচনায় কোনো ফল নেই। তোমার এখনো বোঁটা শক্ত আছে, তুমি থাকো, আমি চললাম। কয়েকদিন ধরিয়া সুরমা কাঁদিল কাটিল, অনুরোধ উপরোধ করিল, কিন্তু পরেশ কিছুতেই স্বীকৃত হইল না। সে রুবি থিয়েটার ছাড়িয়া চলিয়া গেল। বন্যার জলকে রোধ করিবার জন্য প্রোপ্রাইটার একবার চেষ্টাও করিল না। সে আসল জলকে আটকাইয়া রাখিয়া চারিদিকে ভালো করিয়া বাঁধন দিতে লাগিল। রবি থিয়েটার পরিত্যাগ করিয়া আসিয়া পরেশ মনে মনে নিজেকে অভিনেতার জীবন হইতে একেবারে মুক্ত করিয়া লইল। স্থির করিল, 2-4 দিন কলকাতায় থাকিয়া অনাবশ্যক দ্রব্যাদি এবং আসবাবপত্র বিক্রয় করিয়া দিয়া অপর কোনো জায়গায় না হইলে নিজ পল্লীগৃহে গিয়া বাস করিবে। 2-4 দিনের মধ্যে কিন্তু কোনো ব্যবস্থাই হইয়া উঠিল না। এমন একটা অপ্রত্যাশিত আঘাত সে পাইয়াছিল যে কয়েকদিন অলস অনুদ্যমেই কাটিয়া গেল। মনের যখন এইরূপ অনির্দিষ্ট শিথিল অবস্থা, বিনা থিয়েটারের প্রোপ্রাইটার হঠাৎ এক সময় আসিয়া উপস্থিত হইল। সে কহিল, দেখো পরেশ, আমি সব কথা শুনেছি। তুমি যে প্রকার আঘাত পেয়ে এসেছ তা জানতে আমার বাকি নেই। তুমি রাগ করো না,
আমার মনে হয় তুমি যে আঘাতটা আমাকে দিয়ে এসেছিলে তারই পাপে এই আঘাতটা তোমাকে সইতে হলো। পরেশ উদাস অন্যমনস্কভাবে কহিল, হবে, অসম্ভব নয়। তবে চলো, যে ক্ষতিটা করে এসেছো সেটা পূরণ করবে, চলো। যে জিনিসটা ভেঙে দিয়ে এসেছো সেটা গড়ে দেবে, এসো। প্রোপ্রাইটরের কথা শুনিয়া পরেশ করজোড়ে কহিল, আমাকে ক্ষমা করবেন, থিয়েটার আর করব না বলে আমি স্থির করেছি, আমি যেতে পারবো না। প্রোপ্রাইটার দুই হস্তে পরেশের যুক্ত কর চাপিয়া ধরিল, বলিল, তোমার জন্যে না যাও, আমার জন্যে চলো। আমার জন্যে না যাও, আমার ছেলে মেয়েদের জন্য চলো। অবস্থার কথা বেশি কি আর বলবো পরেশ, তাদের দুবেলার আহারে টান ধরেছে। আমার ছেলেটার দুধ জোগাতে পাচ্ছি নে। অনেক জিনিসই ভাঙে বটে, কিন্তু তুমি যেরকম করে ভেঙে এসেছো সেরকম করে আর কোনো জিনিসই ভাঙে না। প্রোপ্রাইটরের কথা শুনিয়া পরেশের চক্ষু সজল হইয়া আসিল। সে কহিল, আমি গেলে যদি খোকার দুধের ব্যবস্থা হয় তাহলে কাজেই আমি যাব, কিন্তু বেশি দিন বোধহয় আমি থাকতে পারবো না। উৎফুল্ল হইয়া প্রোপ্রাইটার কহিল, আসা যাওয়া ভাঙা গড়া সব তোমার হাতে আমি সঁপে দিলাম, তুমি শুধু চলো। নিষ্ফলতার মধ্যেই কোনো দিক হইতে শক্তি লাভ করিয়া পরেশ দ্বিগুণ উৎসাহে বিনা থিয়েটারের উদ্ধার সাধনে লাগিয়া গেল। চারুশীলা তাহার হস্তে শিক্ষা পাইয়া দিন দিন উন্নতি করিতে লাগিল। প্রোপ্রাইটার বিজ্ঞাপনে বিজ্ঞাপনে কলকাতা শহর মুড়িয়া ফেলিল। অবশেষে পুনরায় পূর্বাবস্থা ফিরিয়া আসিল। প্রোপ্রাইটারের ব্যাংকের খাতায় জমার দিক বাড়িয়া চলিল। খোকার দুধের বাটি খাঁটি দুধে ভরিয়া উঠিল। কিছুদিন পরে রুবি থিয়েটারের আসল জলে কীট দেখা দিল। সুরমা ব্যাধিগ্রস্ত হইল। ডাক্তাররা পরীক্ষা করিয়া দেখিয়া বলিল, গলক্ষত, সারিতে সময় লাগিবে এবং যতদিন না সারে কণ্ঠকে পূর্ণরূপে বিশ্রাম দিতে হইবে। প্রোপ্রাইটার স্বয়ং অর্থ ব্যয় করিয়া সুরমার চিকিৎসা করাইতে লাগিল। সুরমার অসুখ তাহার নিজের অসুখের চেয়ে বেশি উপেক্ষণীয় ছিল না। কলকাতার বিখ্যাত যত চিকিৎসক একে একে সকলেই সুরমাকে দেখিল, কিন্তু রোগের কোনো উপশম হইল না। ক্রমশ স্বর এমন বদ্ধ ও বিকৃত হইয়া আসিল যে একদিন সুরমা, যে তাহার বাক্যে এবং গীতে এক রঙ্গালয় লোককে বিমুগ্ধ করিয়া রাখিত, তাহার কোনো পরিচয়ই তন্মধ্যে রহিল না। এমনকি সময়ে সময়ে সুরমা নিজে এবং প্রোপ্রাইটার সেই বিকৃত কণ্ঠস্বর শুনিয়া চমকিত হইয়া উঠিত। দীর্ঘ 6 মাসের পর ডাক্তাররা স্থির করিল যে গলক্ষত বলিয়া এতদিন তাহারা যাহা মনে করিতেছিল তাহা গলক্ষত নহে, ভীষণ ক্যান্সার রোগের সূচনা। তখন যুক্তি পরামর্শর ফলে স্থির হইল অবিলম্বে কণ্ঠের দূষিত স্থলে অস্ত্র প্রয়োগ করিতে হইবে। তৎসংক্রান্ত খরচের তালিকা ও পরিমাণ দেখিয়া প্রোপ্রাইটার চিন্তিত হইয়া উঠিল। কিন্তু এত ব্যয় ও পরিশ্রম করিয়া এতদূর অগ্রসর হইয়া শেষ পর্যন্ত না দেখিয়া নিরস্ত হওয়ার মধ্যে কোনো সান্ত্বনাই ছিল না। অগত্যা সেই বহু ব্যয়সাধ্য অস্ত্রাঘাত ও তৎপরবর্তী চিকিৎসার ভার প্রোপ্রাইটারকে লইতেই হইল। অস্ত্রাঘাত হইল এবং তৎপরে 3 মাস বিপুল ব্যয় এবং সেবার পর সুরমা ব্যাধি হইতে অব্যাহতি পাইল বটে, কিন্তু কণ্ঠস্বরের বিশেষ কোনো উন্নতি হইল না। প্রোপ্রাইটার অধীর হইয়া উঠিল এবং পুনরায় কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে একত্র করিয়া সুরমার কণ্ঠ পরীক্ষা করাইয়া পরামর্শ লইল। তাহারা সকলেই বলিলেন, সুরমা রোগমুক্ত হইয়াছে বটে, কিন্তু পূর্ব কণ্ঠস্বর ফিরিয়া পাইবার আর কোনো সম্ভাবনা নাই। এইরূপেই বিকৃত স্বর চিরদিন থাকিয়া যাইবে। তখন ভবিষ্যৎ কর্তব্য নির্ধারিত করিয়া লইতে প্রোপ্রাইটারের বিলম্ব হইল না। অকর্মণ্য এবং উপকারহীন সুরমার প্রতি অর্থ ব্যয় করিবার আর কোনো কারণই বর্তমান রহিল না। বিকল যন্ত্রে তৈল প্রয়োগ সম্পূর্ণ অর্থহীন বলিয়া মনে হইল। ডাক্তারদের অভিমত জানতে পারিয়া সুরমা দুঃখে, চিন্তায় এবং নৈরাশ্যে বিহ্বল হইয়া গিয়াছিল।
তাহার উপর যখন বুঝিতে পারিল যে একদিন যে ব্যক্তি স্বর্ণময় উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কিত করিয়া তাহাকে পথিভ্রষ্ট করিয়াছিল, সে সময় বুঝিয়াই একেবারে অদৃশ্য হইয়াছে, তখন দুঃখ দারিদ্র পীড়িত তমসাবৃত ভবিষ্যতের কথা কল্পনা করিয়া তাহার দুই চক্ষু বিদীর্ণ করিয়া জল ভরিয়া আসিল। প্রোপ্রাইটারের অন্তর্ধানে সে বুঝিতে পারিল, যাহা লইয়া এতদিন তাহার খ্যাতি প্রতিপত্তি ও সম্মান ছিল, তাহাও অন্তর্হিত হইয়াছে। থাকিবার মধ্যে রহিল শুধু ক্ষুধা তৃষ্ণার্ত দেহের বোঝা, যাহার ভার তাহাকে এখন হইতে নির্দয়ভাবে চূর্ণ করিবে। তবে কি এই স্থূল দেহটার রক্ত মাংসের সাহায্যে এখন হইতে জীবন ধারণ করিতে হইবে? উদার উন্মুক্ত সাগর বক্ষ হইতে তবে কি এবার দুর্গন্ধ পল্ললের পঙ্কের মধ্যে প্রবেশ করিতে হইবে? মনের মধ্যে শিহরিয়া উঠিয়া সুরমা সভয়ে এই বিভৎস চিন্তাধারাকে সংবরণ করিল। পরেশের কথা মনে পড়িল। তাহাকে শুভ সুন্দর জীবনের মধ্যে লইয়া যাইবার জন্য সে একদিন আসিয়াছিল, কিন্তু অর্থের লোভে, যশের লালসায় সে তাহাকে প্রত্যাখ্যান করিয়াছিল। এখন পরেশ যশের সর্বোচ্চ শিখরে অবস্থিত, আর সে অবনতির ধূলিকঙ্করে অবলুণ্ঠিত। এখন আহত গৌরব লইয়া পরেশের নিকট কৃপা প্রার্থী হইয়া দাঁড়ানো অপেক্ষা মৃত্যুই শ্রেয়। আজ প্রোপাইটারের নিকট হইতে একখানা পত্র আসিয়াছিল। তাহাতে অন্যান্য কথার মধ্যে লিখিত ছিল, তোমার অসুখের সময়ে আমাকে বাধ্য হইয়া প্রায় ৩,০০০ টাকা ব্যয় করিতে হয়। বিলগুলি দেখিলেই বুঝিতে পারিবে যে অপ্রয়োজনে একটি পয়সাও ব্যয় করা হয় নাই। ন্যায়ত এবং আইনত তুমি এই ঋণ পরিশোধ করিতে বাধ্য। আশা করি অবিলম্বে তুমি এ ঋণ পরিশোধ করিবে। ঋণ পরিশোধ করিতে সুরমা সমর্থ না হইলে শহরের একজন ধনবান যুবক এক বিশেষ শর্তে তাহাকে ঋণ মুক্ত করিতে প্রস্তুত আছে, সে কথাও তাহাতে লিখিত ছিল। প্রোপ্রাইটার লিখিয়াছিল, আমি তোমার পিতৃতুল্য হিতৈষী। আমার মনে হয় এ ব্যবস্থা হইলে তোমার বাকি জীবন সুখে সমাদরে কাটিবে। ইহাকে প্রত্যাখ্যান করিও না। চিঠিখানা সম্মুখে পড়িয়াছিল। চিঠির কথা ভাবিয়া ভাবিয়া সুরমা মনের মধ্যে শিহরিয়া উঠিল। বুঝিবা অবশেষে এই শর্তেই স্বীকৃত হইতে হয়। জঠরের ক্ষুধার নিকট অন্তরের প্রবৃত্তিকে বুঝি এমনি করিয়াই বলি দিতে হয়। দুঃখে ও অপমানে সুরমার দুই চক্ষু সিক্ত হইয়া আসিল। মা, একজন বাবু দেখা করতে এসেছেন। সুরমা চমকিত হইয়া উঠিয়া বলিল, কে বাবু? পরিচারিকা বলিল, নাম বললেন পরেশ মিত্র। সুরমার মুখ সীসার মতো ফিকা হইয়া গেল। এক মুহূর্তে চিন্তা করিয়া বলিল, ডেকে নিয়ে আয়। পরেশ প্রবেশ করিয়া বিমূঢ় সুরমার সম্মুখে দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে হাসিতে বলিল, আমি বিনা থিয়েটারে একেবারে ইস্তফা দিয়ে এসেছি সুরমা। সুরমা অস্পষ্ট বিহ্বল কণ্ঠে কহিল, কেন? পরেশ তেমনি হাসিতে হাসিতে কহিল, তোমাকে আমার গৃহলক্ষ্মী করে আমার দেশের বাড়িতে নিয়ে যাবার জন্য। সুরমা অপলক নেত্রে ক্ষণকাল পরেশের প্রতি চাহিয়া থাকিয়া জড়িত স্বরে বলিল, কিন্তু? আর কোনো কথা তাহার অবরুদ্ধ কণ্ঠ হইতে নির্গত হইল না। পরেশ আগাইয়া আসিয়া হাস্যমুখে কহিল, আর কিন্তু নয় সুরমা, এবার অতএব। দুইখানি ব্যাকুল হস্ত দৃঢ় বন্ধনে পরেশের পদদ্বয় বেষ্টিত করিয়া ধরিল এবং এক রাশি শিথিল বিশ্বস্ত্র কেশজালে সেই হস্তপদের শুভ যোগ আবৃত হইয়া গেল। এতক্ষণ শুনলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প শুভ যোগ, পাঠ সৌরভ হাওলাদার।